সো আমাদের সাথে এখন আছে টনি, জাহান অ্যান্ড চার্লস ফ্রম ব্ল্যাক। আমরা ওয়েট করছি রুবাইতের জন্য, রাইট? সো আমরা শুরু করি, রুবাইত এসে জয়েন করি আমাদের সাথে হোপফুলি। আমরা একটু আইয়ুব বাচ্চু ভাইকে একটু ট্রিবিউট দিব। ব্ল্যাক অলরেডি দিয়েছিল জাহান অ্যান্ড রুবাইত মিলে, কিন্তু টনি ঢাকায় আসছে অনেকদিন হলো। সো আমাদের একটা প্ল্যান ছিল আমরা এলআরবি অ্যান্ড আইয়ুব বাচ্চু ভাইকে ট্রিবিউট দেওয়ার কথা। সো টনি, ইফ ইউ ক্যান সে সামথিং, মানে you have lots of memories with him. Lots of memories. হ্যাঁ, বাচ্চু ভাইয়ের তো ছোটবেলা থেকে আমরা সবাই ফ্যান। বাচ্চু ভাইয়ের সাথে ইন্টারাকশন হয় 2002-তে আমার প্রথম। ওটা হচ্ছে একটা ন্যাশনাল কম্পিটিশন ছিল, মিউজিক কম্পিটিশন। বাচ্চু ভাই ওয়ান অফ দ্য জাজেস ছিলেন, ইনফ্যাক্ট লিডিং জাজ। তো ওই কম্পিটিশনে আমি একটা ইনস্ট্রুমেন্টাল প্রজেক্ট করতাম তখন ব্ল্যাকের পাশাপাশি, নাম ছিল হচ্ছে পূর্ব পশ্চিম। তো ওই ব্যান্ডটা নিয়ে কম্পিটিশনে পার্টিসিপেট করি। তো ওইখানে যে ফ্লুটিস্ট ছিল আমার সাথে জুবায়ের, তো হি বিকেম দ্য বেস্ট আদার ইনস্ট্রুমেন্ট প্লেয়ার। অ্যান্ড ফর্চুনেটলি আমি আসলে এক্সপেক্ট করি না এত মানে বেস্ট পারকাশনিস্টে বেস্ট ড্রামারের অ্যাওয়ার্ডটা পাবো, কিন্তু আই ওয়াজ সো ফর্চুনেট আলহামদুলিল্লাহ যে ওই কম্পিটিশনে ওই বছরের বেস্ট ড্রামারের অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম। তো সবচেয়ে লাকিয়েস্ট মোমেন্টটা ছিল আমার, আমি খুব পিছিয়ে বসেছিলাম, আমি এলিটা, আমার আরও কিছু ফ্রেন্ড। তো বাচ্চু ভাই ড্রামসের অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য উনি নিজে থেকে স্টেজে উঠেছেন। উনি বলছিলেন যে এই অ্যাওয়ার্ডটা আমি নিজে দিব, এবং খুবই স্টোরি বেসড একটা মানে সাসপেন্স ক্রিয়েট করছিলেন উনি। তো অডিয়েন্সকে বলছিলেন যে আপনারা বলেন কাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আমি 2-3টা নাম বলি কাকে দেওয়া উচিত। তখন অডিয়েন্স থেকে অনেক আমার নাম সাপোর্ট করছিল। বাচ্চু ভাই খুবই এনথুজিয়াস্টিক্যালি, মানে অনেক এক্সাইটমেন্টের সাথে উনি বলছিল যে আমি এই নামটা শুনতে চাচ্ছিলাম, প্লিজ ওয়েলকাম টনি অন দ্য স্টেজ। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ আইয়ুব বাচ্চু, দ্য লেজেন্ড। তো আমি তো পেছন থেকে যখন হাইটে আসতেছিলাম, আমার চোখে পানি চলে আসছিল, মানে বাচ্চু ভাইয়ের সাথে আমি স্টেজে দেখা করতে যাচ্ছি, এটি বড় ব্যাপার। আমি যে অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছি ওইটার চেয়েও আমার অনেক ভালো লাগতেছে যে বাচ্চু ভাইয়ের হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিতেছি। তারপরে তো উঠলাম স্টেজে, বাচ্চু ভাই জড়ায় ধরলো, তারপরে অ্যাওয়ার্ডটা নিলাম। তারপর বাচ্চু ভাই আমাকে অন স্টেজেই বলছিল যে আমার এবিস কিচেনের নাম শুনছো? এবি কিচেন। তো গ্রিন রুমে যখন গেলাম, বাচ্চু ভাই বললো যে আমি এই টাইমে থাকি সকাল থেকে, তুমি যেদিন সুবিধা হয় নেক্সট উইকে অবশ্যই আমার কিচেনে আসো। তারপর আমি গেলাম, বাচ্চু ভাইয়ের সাথে প্রথম পরিচয় হলাম। বাচ্চু ভাই আমাকে অনেক স্টোরি বললো। সো দ্য জার্নি বিগ্যান। এরপর থেকে তো বাচ্চু ভাই, মানে ওনার ব্যাপারে আসলে বলতে গেলে অনেক সময় শেষ হয়ে যাবে। আমি জাস্ট শর্টে বলি, ওনার মতো একটা মিউজিশিয়ান আর একটা বড় ভাই, এটা পাওয়া একটা লাখের ব্যাপার। আর বাংলাদেশ, মানে যারা ওনাকে হয়তো মানে পার্সোনালি চিনে অথবা দূর থেকে দেখেছে, সবাই মানে যারা ওনাকে পছন্দ করতেন না ইভেন তারাও বাচ্চারা যাওয়ার পরে রিয়েলাইজ করছে যে আসলে কি হারাইছে বাংলাদেশ। সো এটা তো আসলে কারো হাত নাই, বাট যেই সময়টা আমি বাচ্চু ভাইয়ের সাথে ছিলাম আমি অনেক কিছু শিখছি, বাংলাদেশ ব্যান্ড মিউজিকের ব্যাপারে অনেক কিছু জানছি, এবং আমার কিছু বাজে সময় কাটছে ব্যান্ড মিউজিকে, ভাঙা গড়া থাকে। বাচ্চু ভাই আমাকে যেভাবে সাপোর্ট দিছে, ব্ল্যাককে তো বাচ্চু ভাই নিজের আপন ভাইয়ের ব্যান্ড হিসেবে মনে করতো। আর মঞ্জুর মানে অবদান তো অনেক বেশি বাচ্চু ভাইয়ের সাথে ক্লোজ করানোর ব্ল্যাককে। সো আমাকে বাচ্চু ভাই বলতো যে তুই তো ব্ল্যাকের ম্যানেজার, রাইট? এক্স্যাক্টলি। আমার সাথে কিছু হলে ব্ল্যাক বস, ব্ল্যাককে নেই, রাইট? তুই তো ব্ল্যাকের ম্যানেজার। সো আপনি তো জানেন কতটা ক্লোজ ছিলাম বাচ্চু ভাইয়ের সাথে। যে কোনো সমস্যা বাচ্চু ভাই ওয়াজ অলওয়েজ দেয়ার, স্পেশালি আমার পার্সোনাল ব্যাপারে। আমি কিছু পার্সোনাল লাইফে যা হয় টুকটাক ঝামেলা থাকে, আমি পার্সোনাল ঝামেলা আটকে গেছিলাম, হি ওয়াজ দ্য গাই। মানে আমি চিন্তাও করি না যে এইরকমভাবে ডাইভ দিয়ে উনি মানে এতটা হেল্প করবে পার্সোনাল লাইফে। কারো কোনো ঠেকাও পড়েনি এরকম আমার জন্য দৌড়ানো। উনি যেভাবে করছে এটা আমি আজীবন ভুলবো না, এবং আমি এক্সাম্পল দেই আমার স্টুডেন্টসদের, আমার যারা ফলোয়ার আছে আমি এক্সাম্পল দিই যে দিস ইজ হোয়াট ইজ দ্য মিউজিশিয়ান সাপোজ টু বি। তো একটা মিউজিশিয়ানের উচিত সবার জন্য ঝাঁপায়া পড়া, একটা মিউজিশিয়ানের উচিত মানুষকে ভালোবাসা, এটা ছিল ওনার ভিতরে।
সো অ্যান্ড গ্র্যাজুয়ালি বাচ্চু ভাইয়ের সাথে আরও ইন্টারাকশন হওয়ার পর বাচ্চু ভাই ব্ল্যাককে অনেক শোজ দিয়েছেন, অনেক হেল্প করেছেন, অনেক গাইড করেছেন। অ্যান্ড ফাইনালি বাচ্চু ভাই যাওয়ার আগে আমি তো দেশের বাইরে যখন যাই, বাচ্চু ভাই তখনই ক্যানাডায় শো করতে গেছিলাম। ওনার সাথে আমার জাস্ট ফোনে কথা হয়েছিল যে আমি ক্যানাডায় থাকতে থাকতে বোধহয় তোমার সাথে দেখা হবে না, কিন্তু তুমি ক্যানাডা আসলেও আমি শো করতে আসবো, তখন অবশ্যই তোমার সাথে দেখা হবে। দ্যাট ওয়াজ মাই লাস্ট কনভারসেশন উইথ বাচ্চু ভাই। সো দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। আমি খুব শক ছিলাম যেদিন ঘটনাটা ঘটছে। আমি ঘুমাইছিলাম তখন, আমার ওখানে রাত। তো জাহানের অনেকগুলো ফোন পেয়ে আমি আসলে খুব ভয় পেয়েছিলাম। তো জাহান যখন বাচ্চু ভাইয়ের কথা বলছো, ওইটা ওয়াজ মানে আনবিলিভেবল। আমি ওটা অনেক বিশ্বাসই করি নাই। তারপর রাত 3টার সময় উঠে আমি টিভি দেখতেছিলাম বসে। তো ওয়াজ সো মাচ ফ্রাস্ট্রেটিং আর কি। আরেকটা ব্যাপার কি মনে হয় না যে মানে উনি চলে যাওয়ার পরে হয়তো আমরা অনেকেই রিয়েলাইজ করতেছি, এতদিন হয়তো উনি পাশে ছিলেন, গান গাইতেছিলেন খুব রেগুলারলি, মানে কেউ হয়তো ওইভাবে বুঝেও নেই, এবং অনেকেই অনেক বাজে কিছুও করছে, সেটা আসলে ওগুলো আমরা পরে যাবো। কিন্তু হয়তো একটু রিয়েলাইজেশন যে ব্যাপারটা, যে উনি আসলে কি ছিলেন, ওনার মিউজিক এখন গাইতে গেলে, রাইট, যখন আমরা কথা বলছিলাম মনে হয় যে না, সেটাই। ওনার আসলে ইন্তেকালের পরে তো আমরা এমন একটা শো নাই যেখানে ওনাকে স্মরণ করি না, বা ওনার যে কোনো একটা গান আমরা করি, এরকম কোনো শো এই পর্যন্ত হয় না। সো এখন এরকম অনেকে আছে যারা ওনাকে ট্রিবিউট করতে চায়, বা দেখা যায় যে ওই গানগুলো করতে যায়, এখন করতে গিয়ে অনেকে হয়তো, আমরা তো ছোটবেলা থেকে আসলে এলআরবি তো মানে বাংলা গান, যখন আমি আপনাকে আগে বলছি, যখন ওনার ইয়ে দিল বাংলা গানের প্রথম যে গান কাভার করি, আর মনে হয় এলআরবি মনে হয় 4-5টা গান ছিল। অনেকে যারা করেনি তারা নতুন করে যখন করতে যাচ্ছে, মানে দে আর ডিসকভারিং নিউ মিউজিক, রাইট, এবং যেগুলো যে গানগুলো 25 বছর 30 বছর আগে, অলমোস্ট অ্যাবাউট অনেক দিন তো হয়ে গেল দেখতে, এবং সেই গানে যেরকম মেলোডি, সেরকম গিটার ওয়ার্ক, সেরকম বেস ওয়ার্ক, সেরকম মানে ওই পার্টিকুলারলি ওই গানগুলো যারা অনেক সময় থাকে না যে বাতাসে থেকে বাতাসে নিয়েটা বোঝে না, এলআরপি কিন্তু দেখে নাই, লাইভ পারফরমেন্স দেখে না, এরকম লোক বাংলাদেশে কম হবে। মানে হি পারফর্মড ইট সো ইজিলি। তখন বলছি এটা তো ছোটবেলা থেকে শুনেই বড় হয়েছে অনেকে, দ্যাটস এফর্টলেস, বাট যখন কেউ পারফর্ম করতে যায়, এইটাই, দিস ইজ সামথিং। যখন কেউ বাজাতে যাচ্ছে, কেউ গাইতে যাচ্ছে, তখন বুঝতেছে যে আসলে কতটুকু প্রতিটা গান এক একটা লেসনের মতো আসলে। মানে আমরা এখন মানে আই ওয়াজ ভেরি ক্লোজ টু হিম, লাইক অলরেডি শেয়ার করছি লাইক ফর 20 ইয়ার্স। মানে আমার মনে হচ্ছিল যে ব্যাপারই না, বস আপনার গান গাওয়া বা এলআরবি ব্যাপারই না। কিন্তু এখন যখন কেউ গাইতে যায় বা কেউ গাচ্ছে বা অনেকে ট্রিবিউট দিচ্ছে, আমাদের অনেক ডিফারেন্সটা বোঝা যায়, ডিফারেন্স মানে ওনার যে বাজানো যে প্লেইং যে স্মুথ, এবং এখন যারা ট্রাই করতেছে আই ফিল সো শাই যে গড। তো আর খারাপ লাগে যে ওনাকে আমরা কিভাবে হারাইলাম, এবং হয়তো আমরা ওনাকে সেই রেসপেক্টও দিনে লাস্টের দিকে, লাস্ট 5-7 ইয়ার্স ধরে ওই জিনিসগুলো আই ফিল সো স্যাড। সেটা আমার কাছে অনেক মনে হয় উনি একটা সময় আমার অনেক লোনলি মনে হতো ওনাকে। এক সময় থাকে না যে হি ইজ সো ক্লোজ টু এভরিওয়ান, মানে এটা আমি প্রায় বলি বিষয়টা, পার্সোনাল লেভেলে সবার সাথেই সম্পর্ক অনেক বন্ধু, এবং সবার চেহারা দেখে নাম মনে রাখা, ওনার কাছ থেকে দেখে শেখা আমার অনেক কিছু। তো শেষ সময়টা কী হয় বলবো, অনেক সময় গান চলতে চলতে হঠাৎ করে ব্রেক হয়ে যায় না, ওইরকম একটা ফিল হয় মাঝে মধ্যে। গানে কী হবে, এটা কী হলো, গান তো ইটস আনফিনিশড। ওনার হয়তো অনেক কিছু দেওয়ার ছিল অবশ্যই, মানে যে টাইমটা আমি পার করে গেছেন, কিন্তু শেষ সময়টা আমার অনেক লোনলি মনে হচ্ছে সামহাও। আর নো পার্সোনাল লাইফে হয়তো ওরকম কিছু ভেতর দিয়ে যাচ্ছিলেন উনি। তো এনি মেমোরিজ আপনি যদি শেয়ার করতে চান, অন্য কিছু? বাচ্চু ভাষা তো আসলে অনেক মেমোরিজ, আসলে এটা কোনটা রেখে কোনটা বলবো, সবগুলাই এত নস্টালজিক। মানে প্রত্যেক ব্ল্যাকের সাথে, আমার সাথে, যেটা বললাম যে আমার একটা মেমোরি তো আজীবন আমি ভুলবো না, যে আমার বিপদের সময় বাচ্চা ভাই কীভাবে দৌড়েছে। এছাড়া ধরেন কনসার্টের ব্যাপারে একটা মেমোরি আমার মনে আছে, যে কোনো একটা কারণে আমরা তখন আন্ডারগ্রাউন্ড মিউজিক করতাম, কোনো একটা কারণে ভুল বোঝার কারণে ব্ল্যাক থাকে না, একটা সময় ভুল বোঝাবুঝি হয়, ব্ল্যাককে পুরো একটা সার্কেল বয়কট করলো একদম, মানে কোনো শো হচ্ছে না। ধরেন এটা একটা কমন ট্রেন্ড, কিছু একটা কোরআন হয়ে যাবে, এরা যেটা হওয়া উচিত না, এরা এই শো করবে, অন্য এদের বাইরে যারা আছে ওই ব্যান্ডদেরকে ইগনোর করা, অথবা অর্গানাইজারকে বলা যে এই ব্যান্ড থাকলে আমরা করবো না। অ্যান্ড অর্গানাইজার ইজ অব্লিগেটেড যে আচ্ছা তাহলে এতগুলো ব্যান্ডকে রাখতে হবে, ওই ব্যান্ড বাদ দিই, কিছু করার নেই। ওইরকম সিচুয়েশনের ভিকটিম হয়ে গেছিলাম আমরা একটা সময়। ওই সময় আমি
এবং ফর সাম রিজনস আমাকে পয়েন্ট করে ভিকটিম বানানো হয়েছে ব্ল্যাককে। আই নো এক্স্যাক্টলি। সো এরকম কিছু সিচুয়েশনের সময় ব্ল্যাকের শো বন্ধ হয়ে যাচ্ছে, ব্ল্যাকের কোনো শো নাই। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আমি কি করব। একটা সিচুয়েশন হয়ে গেছিল যে এখন আমাকে কি ব্ল্যাক থেকে বাইর করে দিলে এরা খুশি হবে, তাহলে কি ব্ল্যাকের শো হবে। এবং আমি শুনছিও অনেকে থ্রেট দিছে যে জনের কাছ থেকে যে আমাকে বাইর করে দিলে ব্ল্যাকের শো হবে, এখন কি করা যায়। অ্যান্ড জন স্টার্টেড ডিসাইডিং যে এখন অন্য একটা ড্রামা নেওয়া যায় কিনা, কিছুদিনের জন্য একটা ড্রামারকে, আমাদের ফ্রেন্ড ছিল। এই সিচুয়েশনে আমি আসলে এতটা ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি তখন বাচ্চু ভাইয়ের কিচেনে গেছিলাম। বাচ্চু ভাইকে পুরো ঘটনা সিচুয়েশন বললাম যে এই ঘটনা বাচ্চু ভাই এখন। তো বাচ্চু ভাইয়ের কাছ থেকে আমার কিছু স্টেটমেন্ট আমার আজীবন আমার রিয়েল লাইফস্টাইলেও আমি সবসময় করি। একটা হচ্ছে দ্য শো মাস্ট গো অন, এটা বাচ্চু ভাইয়ের তো একটা কমন ডায়লগ ছিল। এটা আমি শুধু আমার মিউজিকে নয়, আমার লাইফেও আমি ইউজ করি। আর একটা ছিল হচ্ছে যদি তোমার ট্যালেন্ট থাকে তাহলে কারো পিছনে ধন্না দিও না, তুমি উঠে যাবে, ডোন্ট ওয়ারি। তখন বাচ্চু ভাই বলছিল যে তোমার ব্ল্যাকের শো লাগবে তো তোমাকে শো আমি দিব। তো এরপরে বাচ্চু ভাই যখন ব্ল্যাককে শো দেওয়া শুরু হলো, ধরেন যে আন্ডারগ্রাউন্ড শো করতে পারতো না ব্ল্যাক, কিন্তু ধরেন আর্মি স্টেডিয়াম একটা ওপেন এয়ার কনসার্টে বাচ্চা ভাই রেকমেন্ড করে দিচ্ছে। এই যে একটা সাপোর্ট তখন বাচ্চা ভাই ব্ল্যাককে দিছে, ওই বুস্ট আপ, ওই ইগনাইটটা যদি না দিত তখন হয়তো ব্ল্যাক আজকে এখানে থাকতো না। সো এটা আসলে মানে ইটস নট জাস্ট এ মেমোরি, ইটস আওয়ার লাইক ম্যাটার অফ আওয়ার এক্সিস্টেন্স। সো বাচ্চু ভাই এতটা জড়িত ব্ল্যাকের সাথে। আর ইনফ্যাক্ট অনেক শো আছে বাচ্চু ভাই নিজে স্টেজে উঠে গিটার বাজাচ্ছে জাহানের সাথে। অনেক মোমেন্ট শেয়ার করলাম। তো তখন একটা ইন্টারন্যাশনাল বেভারেজ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলাম ব্ল্যাক। তখন আই ওয়াজ লাকি টু গেট গিফট ফ্রম দ্য একটা গিটার, পিআরএস গিটার। তো ওইটার মেমোরিটা আছে এখনো আমাদের সাথে, গিটারটা তো এখনো আছে। তো বাচ্চু ভাই ওয়াজ দ্য গাই ওয়াজ প্রেজেন্টিং মি দ্য গিটার। আমি জাস্ট কয়েকদিন আগে আমার প্রিয় ছোটো ভাই হি হ্যাড দিস ফটো, তো সে আবার শেয়ার করলো আমার সাথে। আমি দেখে মানে আমার ওইগুলো হয়তো কালেকশানে ছিল না ছবিগুলো, ওটা দেখে আই গট রিলি স্যাড। একটা ছবি মনে আছে রাইট, আমরা দেখাতে পারবো দর্শকদেরকে। Hopefully. আচ্ছা, আমরা একটু দেখাবো ওই ছবিটা। আমরা গড ব্লেস হিম, মানে আমি তো আই মিস হিম এভরি সিঙ্গেল ডে। আমার ফেসবুক মেমোরিজ এভরি ডে, আমার প্রতিদিন মেমোরিজ আসে। আর আই ফিল সো স্যাড, আমি মানে আই ফিল সো লেফট অ্যালোন। আমার ভালো লাগে না আমার। এনিওয়েজ এগুলো বলতে গেলে একটু ট্রিবিউট মানে আমরা গান রুবাইয়াত ঢুকবে, আমরা গানটা শুরু করি। কোন গানটা শুনবো আমরা এখন? আমরা এই গানটা বাচ্চার লাইফ নিয়ে লেখা, হাসতে দেখো গাইতে দেখো। ওকে, তো সো আমরা গানটা একটু ট্রিবিউট, আমরা লেটস ডু দিস। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক
থ্যাংক ইউ গাইস Thank you so much. Thank you.